শুভ সকাল। ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের কল্যাণ স্যার। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি এই অধ্যায়টি সম্পর্কে। এই অধ্যায়টির আর একটি লেকচার এর আগে দেওয়া হয়েছিল, আজকে হবে দ্বিতীয় লেকচার। আজকের পাঠে আসলে আমরা দেখব এখানে কম্পিউটার বা তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যে সকল যন্ত্রপাতিগুলো রয়েছে সেই সম্পর্কিত বিভিন্ন বিষয়, সেখানে হার্ডওয়্যার থাকবে, সফটওয়্যার থাকবে, সেই বিষয়গুলো সম্পর্কে। তোমরা যারা কম্পিউটার দেখেছো বা ব্যবহার করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কম্পিউটারের কিবোর্ড কিংবা মাউস হচ্ছে ইনপুট দেওয়ার মাধ্যম। এটা দিয়ে আমরা কম্পিউটারের ভিতরে উপাত্ত পাঠাই। কম্পিউটার কাজ শেষ হলে তার ফলাফলগুলো মনিটরে দেখায় কিংবা প্রিন্টারে প্রিন্ট করে দেয়। কাজেই এগুলো হচ্ছে আউটপুট পাঠানোর মাধ্যম। কম্পিউটারের মেমোরি কিংবা প্রসেসর আমরা বাইরে থেকে দেখতে পাই না, সেগুলো ভিতরে থাকে। আচ্ছা, কম্পিউটার আমরা গত ক্লাসে যেইটুকু আলোচনা করেছিলাম তার পরবর্তী থেকে আসলে পাঠে আলোচ্য বিষয়। তো এখানটাতে শুরুতে যেটা বলছিল ইনপুট এবং আউটপুট ডিভাইসের কথা, অর্থাৎ ইনপুট ডিভাইস হবে সেই সকল ডিভাইস যেগুলোর মাধ্যমে বা যেগুলো ব্যবহার করে আমরা কম্পিউটারকে বা তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে আমরা ইনপুট দিতে পারি। ইনপুট দেওয়া মানে এখানে তথ্য দেওয়া, নির্দেশনা দেওয়া, অর্থাৎ একজন ব্যবহারকারী তার কম্পিউটার ব্যবহার করে যে কাজই করতে চায় সেটি কিন্তু তার সেই নির্দেশনাগুলো কম্পিউটারকে দিতে হয়, সেগুলো বিভিন্ন ইনপুট ডিভাইসের মাধ্যমে। তার ভিতরে যেমন আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি মাউস, কিবোর্ড, এই বিষয়গুলো। এর বাইরে স্ক্যানার, আরও বিভিন্ন রকমের ইনপুট ডিভাইস রয়েছে এবং এই ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো পরের পাঠগুলোতে, সেখানে ইনপুট আউটপুট ডিভাইসের অনেক চিত্র সহ বিস্তারিত বর্ণনাও দেওয়া আছে। আমরা এখানে জাস্ট প্রাথমিক ধারণাটা নেওয়া। আর আউটপুট ডিভাইস হলো যেই ডিভাইসগুলো ব্যবহার করে আমরা আসলে ফলাফলগুলো পেয়ে থাকি, সেই ডিভাইসগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়। তার ভিতর সব থেকে বেশি ব্যবহৃত হয় মনিটর, তারপরে প্রিন্টার, তারপরে আমরা এর বাইরেও আমরা অন্যান্য যে আউটপুট ডিভাইসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের আউটপুট আমরা পেতে পারি। এর বাইরে আমরা পিছনের পাঠে যেটা দেখেছিলাম, কম্পিউটারের মূল চারটা অংশের কথা বলা হয়েছিল। তার ভিতরে ইনপুট, আউটপুট, প্রসেসর এবং মেমোরি। এই প্রসেসর এবং মেমোরি এই দুইটা পার্ট কিন্তু আসলে আমরা বাইরে থেকে দেখি না, এগুলো কিন্তু কম্পিউটারের ভিতরে, বিশেষ করে যেমন যদি ডেস্কটপ কম্পিউটার তাহলে কিন্তু সিপিইউর ভিতরে সাধারণত থাকে, আর যদি ল্যাপটপ হয় তাহলে ল্যাপটপের ভিতরে সেই বিষয়গুলো থেকে থাকে এবং তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও আমরা সেগুলোকে বাইরে থেকে দেখতে পাই না। আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে এখানে কিবোর্ড, মাউস, মনিটর এবং প্রিন্টারের কথা বলেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো ছাড়াও আরও অনেক ধরনের যন্ত্রপাতি থাকতে পারে কম্পিউটারের ক্ষেত্রে বা অন্যান্য কম্পিউটার বা তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রপাতির ক্ষেত্রে। পরের পাঠগুলোতে আমরা সেই বিষয়গুলোর কথা বলবো। আমি যেটা একটু আগে বলেছিলাম তোমাদেরকে, কম্পিউটার কিভাবে কাজ করে সেটা আমরা বলেছি, কিন্তু কিভাবে একই কম্পিউটার কখনো ছবি আঁকার কাজে ব্যবহৃত হয়, আবার কখনো গান শোনার কাজে ব্যবহৃত হয়, কখনো জটিল হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত হয়, সেটি এখনো বলিনি। সেই বিষয়টির কথা যদি না জানো তাহলে কম্পিউটার সম্পর্কে তোমার জ্ঞান অসম্পূর্ণ থেকে যাবে। এখানে একটি বিষয় বলে নেই, আমরা যদি দেখি বিজ্ঞানের আবিষ্কার সম্পর্কে, অর্থাৎ বিজ্ঞানের কারণে কিন্তু অনেক কিছু আবিষ্কার হয়েছে এবং আমাদের এই যে আধুনিক জীবনযাপন বলি, আমাদের সেই বন্য জীবনযাপন থেকে আমাদের আরাম আয়েসের জীবনযাপনগুলোর দিক চিন্তা ভাবনা করতে গেলে সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। কারণ বিজ্ঞানের কারণে কিন্তু আমাদের এই সকল বিষয়গুলো সম্ভব হয়েছে। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, তার ভিতরে আমরা যদি দেখি বিজ্ঞানের শ্রেষ্ঠ আবিষ্কার, এটা কিন্তু আমরা সাধারণত সবাই বলে থাকি যে বিজ্ঞানের যাবৎ যত কিছু আবিষ্কার করেছে তার ভিতরে শ্রেষ্ঠ আবিষ্কার হিসেবে কম্পিউটার। এর বড় কারণ হলো, কারণ কম্পিউটার এখানে যে একটি যন্ত্র এবং এর থেকেও কিন্তু অনেক শক্তিশালী অনেক যন্ত্র আছে। সেই যন্ত্রগুলো নিয়েও কিন্তু এত আলোচনার কিন্তু হয় না। এর কারণটা হলো গিয়ে কম্পিউটার এমন একটি যন্ত্র যেটি ব্যবহার করে অনেক রকমের কাজ করা যায় এবং এছাড়াও অন্যান্য যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো দেখা যায় একটা বিশেষ বা দুই বা অল্প কিছু
নির্দিষ্ট ধরনের কাজ করতে পারে এবং অনেক ধরনের কাজ কিন্তু করতে পারে না অন্যান্য যে যন্ত্রগুলো রয়েছে। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রেই কিন্তু সেই ব্যতিক্রমটা, একই কম্পিউটার দিয়ে কিন্তু অনেক রকমের কাজ করা যায়। এখন শুধু কম্পিউটার বলতে কিন্তু কম্পিউটার সংশ্লিষ্ট যেগুলো রয়েছে সেগুলো সবগুলোই, যেমন ল্যাপটপ বলতে পারো, ট্যাবলেট বলতে পারো, মোবাইল ফোন, বিশেষ করে স্মার্টফোনগুলো, সেগুলো কিন্তু আসলে কম্পিউটারের ওই টেকনোলজিগুলো ব্যবহার করে কিন্তু তৈরি করা আসলে। তো এইগুলো দিয়ে আসলে এত কাজ কি করে করা সম্ভব হয়, এবং সেটি করা কিন্তু মূলত সম্ভব হয়েছে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে। কারণ যদি এই ভিন্ন ভিন্ন ধরনের সফটওয়্যারগুলো তৈরি না হতো, তাহলে কিন্তু দেখা যেত যে এক যন্ত্র বা এক কম্পিউটার এত রকমের কাজ করতে পারতো না। কারণ এটা যেমন আমাদের বিনোদনের জন্য ব্যবহৃত হয়, এটা আমাদের অনেক তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, এটা দিয়ে আমরা অনেক হিসাব নিকাশের কাজ করতে পারি, এটা দিয়ে আমরা ছবি আঁকার কাজ করতে পারি, এটা দিয়ে আমরা কথা বলতে পারি, বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে পারি, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে আহ, এই এই তথ্য সংশ্লিষ্ট যন্ত্রপাতি, বিশেষ করে কম্পিউটারের ক্ষেত্রে বা ল্যাপটপের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আরো একটা বিষয় বলে নিই, যেমন আমরা যদি আরেকটা উদাহরণ যদি দেই, যেমন আমরা যদি মানুষগুলো, আমরা যদি বিভিন্ন রকমের কাজ না শিখি তাহলে কিন্তু ভালোভাবে করতে, যেমন গান শেখার একটা ব্যাপার। মনে করো যদি কেউ কোনোদিন গান না শিখে সে কিন্তু ভালোভাবে হয়তো বা গান গাইতে পারবে না। যদি কেউ নাচ না শিখে সে কিন্তু ভালোভাবে সে নাচতে পারবে না। এখন বিষয়টা এটা কিন্তু হচ্ছে শেখার একটা একটা কৌশল বা শেখার একটা ব্যাপার, যে এগুলো ভালোভাবে শিখবে সে কিন্তু সেই কাজগুলো করতে পারবে। আবার একজন প্লেয়ার যখন খেলতে যাবে, সে যদি দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করে খেলাধুলাটা না শিখে তাহলে কিন্তু সে ভালোভাবে খেলতে পারবে না। তাহলে এখন আমরা একই মানুষ, দেখা যায় সে কখনো মাঠে গিয়ে খেলবে, সে স্টেজে গান গাইবে, সে স্টেজে গিয়ে বিতর্ক করবে, আবার লেখাপড়া করবে, সংসারে কাজ করবে, অনেক রকমের কাজ। একই মানুষ অনেক রকমের কাজ করে, এবং সেই কাজগুলোকে যদি সুন্দরভাবে করতে হয় তাহলে কিন্তু সেই কাজগুলো তাকে ভালোভাবে শিখে নিতে হবে। ঠিক তদ্রূপ ওভাবেই যে আমি যদি ভালোভাবে কাজ করতে যাই, অনেক কিছু যখন শিখতে হয়, ঠিক তেমনি কম্পিউটার দিয়েও অনেক রকমের কাজ করাতে হলে তাকে অনেক ধরনের সফটওয়্যার তার ভিতরে ইনস্টল করতে হবে। যদি সেই সফটওয়্যারগুলো ইনস্টল করা হয় তাহলেই দেখা যাবে যে সে ওই সফটওয়্যার অনুসারে বিভিন্ন রকমের কাজ সে করতে পারবে। একটু আগেই একটু আগে আমরা ইনপুট, আউটপুট, মেমোরি আর প্রসেসরের কথা বলেছি। সেগুলো হচ্ছে কোনো না কোনো যন্ত্রপাতি। কম্পিউটারের যন্ত্রপাতির এই অংশগুলোকে বলে কম্পিউটারের হার্ডওয়্যার। কম্পিউটার দিয়ে কাজ করার সময় তার মেমোরিতে নির্দিষ্ট ধরনের তথ্য রাখতে হয়, সেগুলো প্রসেসরে গিয়ে প্রসেসরকে দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করাতে পারে, সেইগুলোকে বলে সফটওয়্যার। অর্থাৎ আমরা এর আগে যেটা দেখেছিলাম, কম্পিউটার সংশ্লিষ্ট যে সকল যন্ত্রপাতিগুলো রয়েছে, অর্থাৎ যেগুলোকে আসলে ধরা যাবে, ছোঁয়া যায়, দেখা যায়, সেই যন্ত্রপাতিগুলোকে সাধারণত বলা হয়ে থাকে হার্ডওয়্যার। আর এর বাইরে যেমন যেই অংশগুলো আসলে দেখা যায় না, তুমি যদি একটা কম্পিউটারকে পুরোপুরি খুলে একেবারে পার্ট বাই পার্ট আলাদা করে হলো, তবুও কিন্তু তুমি কোথাও সফটওয়্যারকে আসলে দেখতে পাবে না। তো কিন্তু এই সফটওয়্যারগুলো যদি না হয় তাহলে কিন্তু এই হার্ডওয়্যার, শুধু হার্ডওয়্যার দিয়ে তুমি কোনো কাজও করতে পারবে না। এটা একটা উদাহরণ দেওয়া যায় মানুষের দেহের সাথে, যেমন মানুষের চিন্তা, বুদ্ধি, বিবেক, এই বিষয়গুলো, আমাদের ব্রেন, আমাদের কৌশল, সেই বিষয়গুলো যদি মনে করো আমাদের ব্রেন আমাদেরকে নির্দেশনা না দেয়, তাহলে কিন্তু আসলে আমরা কোনো কাজ করতে পারি না। তুমি পরীক্ষার খাতায় লিখবে, সেখানে তুমি আসলে কি লিখবে, তোমার হাত কি লিখবে, সেটাও কিন্তু তোমার ব্রেন থেকেই কিন্তু আসে সেই নির্দেশনাগুলো। যদি সেটা না আসে তখন কিন্তু শুধু হাত আসলে কিছু লিখতে পারবে না। তো তদ্রূপ একটা বিষয়, যে সফটওয়্যার যদি না থাকে, সফটওয়্যার যদি নির্দেশনাগুলো বা কাজগুলো যদি প্রসেস না করে দেয় আসলে, তাহলে কিন্তু দেখা যাবে শুধু হার্ডওয়্যার, সেখানে আসলে কিছুই করতে পারবে না, সে শুধুমাত্র একটা বডি হিসেবে আসলে পড়ে থাকবে। যাই হোক, আমরা যদি সুন্দরভাবে কম্পিউটার চালাতে চাই তাহলে আমাদের কিন্তু আহ, দুইটা জিনিসই দরকার, সফটওয়্যার এবং হার্ডওয়্যার, এবং সেই বিষয়গুলোকে খুব ভালোভাবে জানা এবং সেটা কিভাবে ব্যবহার করে সেই কৌশলগুলোকে জেনে নিতে হবে। তাই যখন একটা কম্পিউটার দিয়ে জটিল হিসাব নিকাশ করা হয় তখন হিসাব নিকাশ করার সফটওয়্যার ব্যবহার করতে হয়, আবার যখন ছবি আঁকতে হয় তখন ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করতে হয়।
মানুষের বুদ্ধিমত্তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী সুপার কম্পিউটার থেকেও বেশি ক্ষমতাশালী। এখানে একটি বিষয় বলে নেওয়া যে আসলে কম্পিউটার দিয়ে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি, অনেক দ্রুত কাজ করতে পারি। কম্পিউটারে আমরা অনেক তথ্য সংরক্ষণ করতে পারি, যেটা হয়তো আমরা আমাদের মানুষের মনে রাখার একটা ব্যাপার। আমরা কম্পিউটারে যত তথ্য সংরক্ষণ করতে পারবো, আমাদের ব্রেন হয়তো তত তথ্য সংরক্ষণ করতে পারবে না বা অনেকটা ভুলে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। আবার কম্পিউটার যত কাজ যত দ্রুত সময় করতে পারবে, কিন্তু মানুষের ব্রেন কিন্তু তত দ্রুত সময় সেই কাজগুলো করতে পারবে না। তারপরও বলা হয়েছে যে মানুষের ব্রেন কিন্তু আসলে বা মানুষের বুদ্ধিমত্তা সেটা কিন্তু পৃথিবীতে সব থেকে শক্তিশালী যে কম্পিউটার রয়েছে তার থেকেও বেশি ক্ষমতাশালী। এর কারণ কিন্তু যে মানুষের ব্রেনই কিন্তু মূলত এই কম্পিউটারকে সৃষ্টি করেছে। কম্পিউটার কিন্তু মানুষের ব্রেনকে সৃষ্টি করতে পারে না। আমরা এই একটা কথা দিয়েই কিন্তু আসলে বুঝতে পারি যে কম্পিউটার যত বেশি কাজ করতে পারুক না কেন, সেটা কিন্তু আসলে মানুষের ব্রেন বা মানুষের বুদ্ধিমত্তা থেকে কখনোই সেটা বেশি নয়। তাই কখনোই একজন মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করা ঠিক নয়। তারপরেও হার্ডওয়্যার এবং সফটওয়্যার উদাহরণ দেওয়ার জন্য সহজ করে এভাবে বলা যায়, একটা শিশু যখন জন্ম নেয় তখন সে নিজে থেকে কিছুই করতে পারে না, তার কারণ তার মস্তিষ্কটাকে বলা হয় সফটওয়্যারবিহীন হার্ডওয়্যার। এটা একটা উদাহরণ হিসেবে নেওয়া, যে অর্থাৎ ছোট্ট একটা শিশু যখন জন্ম নেবে সে তো আসলে বিভিন্ন সে কি করবে, কিভাবে খাবে, কিভাবে সে তার মনের ভাবগুলো প্রকাশ, সেই বিষয়গুলো সে কিছুই কিন্তু জানে না। তখন কিন্তু আসলে তাদের পরিবার, মা বাবা তারা কিন্তু আসলে তাকে সাপোর্ট দেয় এবং ধীরে ধীরে সে কিন্তু যখন আস্তে আস্তে বড় হয় এবং বিভিন্ন বিষয়গুলো সে শিখে নেয় এবং শিখে পরবর্তী সময়ে সে অনেক কিছু করতে পারে। তো এখানেও কিন্তু ওইভাবে বলা হয়েছে যে যদি সফটওয়্যার ছাড়া একটা হার্ডওয়্যার, তখন সে শুধুমাত্র একটি একটা যন্ত্রাংশ হিসেবে পড়ে থাকবে, কিন্তু আসলে সে কোনো কাজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে সফটওয়্যার দেওয়া হয়। আসলে যতক্ষণ পর্যন্ত যেমন একটা মানুষ, ছোট্ট একটা শিশু, সে কিছুই যখন জানবে না, তার আসলে কিছু করার ক্ষমতা নেই, সে চুপচাপ কিন্তু থাকবে বা বসে থাকবে, সে ওই কাজটি করতে পারবে না। কিন্তু যখন সেই কাজটি তাকে শেখানো হবে তখন কিন্তু সেই কাজটি সে করতে পারবে। তো এখানটাতে কম্পিউটারের ক্ষেত্র কিন্তু তাই। শিশুটি যখন তোমাদের বয়সী হয় তখন সে তোমাদের মতো করে অনেক কাজ করতে পারে, বলা যেতে পারে তার হার্ডওয়্যারে অনেকগুলো সফটওয়্যার এখন ঢোকানো হয়েছে, তাই সে সেই কাজগুলো করতে পারছে। এরপরে আবার তোমাদের মনে করিয়ে দেওয়া আছে, মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করা হলে মস্তিষ্ককে অপমান করা হয়। মানুষের মস্তিষ্ক কিন্তু পৃথিবীর চমকপ্রদ এবং অসাধারণ একটি বিষয়। অর্থাৎ এখানে আমি এটা শুরুতে যদি বলেছিল যে আসলে আমাদের এখানে এই যে উদাহরণটি দেওয়া হলো সেটি জাস্ট আমাদের একটু বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্যই মূলত দেওয়া। আর এখানে একটা বিষয় যে আসলে মানুষের ব্রেন অবশ্যই অসাধারণ একটি বিষয়, কারণ এখন পর্যন্ত এমন কোনো যন্ত্র সৃষ্টি হয়নি যেই যন্ত্র আসলে মানুষের সেই ব্রেনটাকে আসলে তৈরি করে দিতে পারে। সুতরাং আমরা অবশ্যই সেটাকে আসলে কম্পিউটারে বা কম্পিউটারের কোনো অংশের সাথে তুলনা করতে পারি না বা করা আসলে ঠিক হবে না। এখানে কম্পিউটার যেভাবে কাজ করে আমরা পিছনে যেমন দেখেছিলাম আগের পার্টটিতে, যেমন ইনপুট, তারপর প্রসেসর, মেমোরি এবং আউটপুট ডিভাইসগুলো কীভাবে তাদের মধ্যে কাজের কীভাবে সমন্বয় করে সেই সম্পর্কিত একটি এখানে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ, অর্থাৎ একটা খেলার মাধ্যমে কিন্তু আসলে সেটি আসলে বোঝানো হয়েছে। সেই জন্য এখানে কিছু ছাত্রছাত্রীদেরকে নেওয়া হয়েছে এবং এখানে একটা কি বলে এটা বিনোদনের মতো করেই আসলে একটা তোমাদের কম্পিউটার কাজ করার পদ্ধতিটা বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং এখানে ছোট্ট একটি গাণিতিক পদ্ধতিগুলো রয়েছে, যেখানে চারজন, এক একটা টিমে চারজন করে লোক থাকবে ছাত্রছাত্রীরা। তো সেখানে দেখা যাবে যে তার চারজনের ভিতরে একজন ইনপুট, একজন হবে মেমোরি, একজন প্রসেসর এবং একজন হবে আউটপুট। এখানে যে খেলাটি বলা হয়েছে সেখানে একটি সংখ্যা আসলে দেওয়া হবে, যেটা শিক্ষক হয়তো বা দিবে, বা তোমরা যখন নিজেরা যদি এভাবে দলবদ্ধভাবে কাজ করছো তখন তোমাদের মধ্যে থেকে একজন সে একটা সংখ্যা, নির্দিষ্ট একটি সংখ্যা যদি তুমি দাও এবং সেটি প্রথমে ইনপুটকে দেবে, ইনপুট তারপর সেটা প্রসেসরকে দেবে, তারপর এখানে যে ধাপগুলো বলা আছে, 10টি ধাপের কথা বলা আছে, সেই ধাপগুলো অনুসরণ করার পরে তোমরা কিন্তু একটা ফলাফল পেয়ে যাবে। অর্থাৎ সেই সংখ্যাগুলো কিন্তু প্রথমে ইনপুট গ্রহণ করে, ইনপুট থেকে মেমোরিতে যাবে, মেমোরি থেকে প্রসেসরে যাবে, আবার সেখানে তারা প্রসেসিং করবে, আবার মেমোরিতে পাঠাবে, তারপর সর্বশেষ কিন্তু সেটা আউটপুট ডিভাইসের কাছে যাবে। সেই এখানে কিন্তু পুরো প্রসেসটা বলে দেওয়া আছে, তোমরা জাস্ট একটু যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে খুব ইজিলি এটা বুঝতেও পারবে। এটা আমি আর লাইন ব্রেন আলোচনা করতেছি না। তারপরে এখানে আমরা দেখতে পাই আসলে এখানে একটি প্রোগ্রাম লেখা আছে, এখানে উপরে
একটু বলা আছে একটু পরে নেই। এখানে সফটওয়্যারটি সোজা বাংলায় লেখা হয়েছে। সত্যিকারের কম্পিউটারে সেগুলো কম্পিউটারের ভাষায় লিখতে হয়, সেটাকে বলা হয় প্রোগ্রামিং করা। আচ্ছা, এখন এই প্রোগ্রামিং যে বিষয়টা চলে আসলো সেটা হলো গিয়ে আমরা এর আগে এতক্ষণ বলেছিলাম সফটওয়্যার সম্পর্কে, হার্ডওয়্যার সম্পর্কে। তো এখানে বলেছিলাম যে সফটওয়্যার না হলে আসলে শুধু হার্ডওয়্যার দিয়ে আসলে কোনো কাজ করা সম্ভব হয় না। তো সেই সফটওয়্যারগুলো আসলে কীভাবে তৈরি করা হয় সেইটাকেই মূলত প্রোগ্রামিং করা, অর্থাৎ প্রোগ্রামিংয়ের ভাষা দিয়ে কিন্তু মূলত সফটওয়্যারগুলো তৈরি করতে হয় এবং সেটা কিন্তু লিখতে হয় কম্পিউটারের ভাষাতেই। আমি আমার ভাষায় লিখলে তো আসলে সেটি কম্পিউটার বুঝবে না, কম্পিউটার যেই ভাষাতে বুঝবে সেই ভাষাতেই আসলে সেটা লিখতে হবে এবং সেই প্রোগ্রামিংয়ের বিষয়গুলো বলা হয়েছে তোমরা যখন বড় হবে তখন তোমরা অবশ্যই সেই কাজগুলো শিখতে পারবে যদি তুমি সেই বিষয়ে পড়ার জন্য আগ্রহী হয়ে থাকো। আজকের পাঠে আমরা আসলে যে অংশটুকু দেখলাম তার আলোকে তোমাদের জন্য একটু অল্প কিছু বাসার কাজ থাকবে। সেটা হলো এখানে দুইটা ছোট প্রশ্ন থাকবে, একটা বড় প্রশ্ন থাকলো। প্রথম দুইটি 1 নম্বর এবং 2 নম্বর যে প্রশ্ন, প্রথম প্রশ্নটি হলো হার্ডওয়্যার কি বা হার্ডওয়্যার কাকে বলে এমনটা, আর দ্বিতীয় প্রশ্নটি হলো সফটওয়্যার কি বা সফটওয়্যার কাকে বলে। এখানে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে যে বিষয়গুলো দেওয়া আছে এখানে কিন্তু হার্ডওয়্যার সফটওয়্যারের সংজ্ঞা বলা আছে। সফটওয়্যারের সংজ্ঞা তোমরা আসলে পরবর্তীতেও আরো কয়েক পৃষ্ঠা পরে পাঠেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে বা তোমার যেটা তোমার কাছে ইজি মনে হয় তুমি সেখান থেকে সেটা লিখতে পারো। আর একটি বড় প্রশ্ন হলো মানুষের বুদ্ধিমত্তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী সুপার কম্পিউটার থেকেও বেশি ক্ষমতাশালী, এই জিনিসটি ব্যাখ্যা করার কথা বলা আছে। এটা কিন্তু আসলে আমি তো বলেছিলাম আসলে যে কম্পিউটার অনেক বেশি কাজ করতে পারে, কাজ করতে পারলেও অনেক দ্রুত কাজ করতে পারে, তারপরেও কিন্তু সেটিকে আসলে মানুষের বুদ্ধিমত্তা বা মানুষের ব্রেনের সাথে তুলনা করা ঠিক হবে না, কারণ মানুষের ব্রেন কিন্তু মূলত এই কম্পিউটারকে সৃষ্টি করেছে বা মানুষের ব্রেনের কারণেই কিন্তু কম্পিউটার এত উন্নতি লাভ করেছে। আরও শুধু কম্পিউটার মানুষের ব্রেন কিন্তু এছাড়া আরও অনেক অনেক কাজ করতে পারে। যাই হোক, তারপরে সেই বিষয়ে তোমাদের পাঠ্য বইয়ের সহায়তা নিয়ে বা তুমি তোমার মতো করে কিছুটা ভেবে এই প্রশ্নের সাথে যাবে, অর্থাৎ এর সাথে প্রাসঙ্গিক হয় এমনভাবে তুমি সেই তথ্যগুলো উপস্থাপন করতে পারো। তারপর তুমি লিখে যদি কমেন্টে জমা দাও, সেখানে তোমার নাম, রোল, সেকশনটা অবশ্যই লিখবে। যদি কমেন্টে তুমি জমা দাও তাহলে আমি অবশ্যই সেখানে ফাঁকে দেখতে পারবো তোমার লেখাটা কেমন হয়েছে। তো আমি আশা করি তোমরা সবাই সেটা জমা দেবে। আরও একটা বিষয়, তোমার আগেও যেমন বলেছিলাম, তোমরা অবশ্যই এই লেখাগুলো অবশ্যই তোমার খাতাতে নোট করে রাখবে, যাতে করে স্কুলে যখন তোমার কাছ থেকে চাওয়া হবে তখন যেন তুমি সেখানে সাবমিট করতে পারো। তো আজকের ক্লাস আর দীর্ঘায়িত করবো না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করেই আজকের ক্লাস এখানেই শেষ করছি।